আসসালামু আলাইকুম। সকলকে শুভ সন্ধ্যা। সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের বিশেষ লাইভ সেশনে স্বাগতম জানাচ্ছি। আপনাদের সাথে পুরো সেশন জুড়ে আমি থাকব তামান্না আক্তার তনু, আজকের অনুষ্ঠানের হোস্ট। ইয়ুথ ফর টুমরো সোসাইটি এর পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আজকের আলোচনার মূল বিষয় হলো এম্পাওয়ারিং ইয়াং পিপল টু বিকাম ক্লাইমেট লিডার্স। জলবায়ু পরিবর্তন আজ শুধু একটি পরিবেশগত সংকট নয়, এটি আমাদের ভবিষ্যৎ, অর্থনীতি, স্বাস্থ্য ও মানবতার জন্য একটি বড় চ্যালেঞ্জ। তবে আমরা বিশ্বাস করি ক্লাইমেট চেঞ্জ ইজ নট জাস্ট এ ক্রাইসিস, ইউথ ক্যান লিড দ্য সলিউশন। আজকের এই লাইভ থেকে আমরা জানব একজন তরুণ কিভাবে জলবায়ু নেতৃত্ব গড়ে তুলতে পারে, বর্তমান সময়ে জলবায়ু নিয়ে কাজ করার সুযোগগুলো কি কি, আমরা ব্যক্তিগত এবং সামাজিক উদ্যোগের মাধ্যমে কিভাবে ইতিবাচক পরিবর্তন আনতে পারি আমাদের সমাজে, এবং আরো অনেক কিছু। আপনারা পুরো লাইভ জুড়ে কমেন্টে আপনাদের মতামত ও প্রশ্ন লিখে রাখবেন। শেষের দিকে আমরা প্রশ্ন উত্তর পর্বে যাব এবং সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। এখন আমি অত্যন্ত আনন্দের সাথে আপনাদের আজকের সম্মানিত অতিথিকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের সম্মানিত অতিথি মিস্টার মোহাম্মদ আলী স্যার। স্যারকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদেরকে ওনার মূল্যবান সময় থেকে এতটা সময় দেওয়ার জন্য। আমরা আজকের অনুষ্ঠানে মূল আলোচনায় চলে যেতে চাই। মূল আলোচনার জন্য আমি স্যারকে আহ্বান জানাচ্ছি। স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? স্যার আপনি মিউট হয়ে আছেন, একটু যদি আনমিউট করে কথা বলতেন স্যার। মীর মোহাম্মদ আলী স্যার, স্যার আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আপনি মিউট হয়ে আছেন, একটু যদি আনমিউট করে কথা বলতেন স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। তাহমিনা আক্তার তনু, তামান্না আক্তার তনু, আপনাকে অনেক ধন্যবাদ। আসলে আমরা যে বিষয়টা নিয়ে আসলে আমরা আলোচনা করছি, আমাদের এই জায়গায় সবার প্রথমে আসলে আপনাদেরকে ধন্যবাদ জানাবো। আপনারা এরকম একটা আয়োজন করেছেন ইয়ুথ ফর টুমরো সোসাইটি থেকে। তো আমরা ইনিশিয়ালি কি এখনই আলোচনা শুরু করব, নাকি হচ্ছে 15 মিনিট পরে হচ্ছে আমরা আলোচনা শুরু করবো, বা এরকম যে বিষয়টা? আমাদের সাথে স্যার কতজন আমরা যুক্ত আছেন বা কারা আছেন, আমরা যদি একটু জানতে চাই আপনার কাছ থেকে। এরপরে আমরা যদি ১-২ মিনিট একটু আপনি শুরু করেন, কি অবস্থা, সকলের কি অবস্থা, কারা জয়েন করেছে, কোন জায়গা থেকে জয়েন করেছে, এই জিনিসটা শোনার পরে আমি শুরু করছি। যেহেতু আমরা একেবারেই ৯ টায় শুরু করেছি। আমার মনে হয় আমার প্রেজেন্টেশন বা এই বিষয়গুলো শুরু করার আগে আমরা যদি একটু তাদের কাছ থেকে ১টা ২টা কথা শুনতে পারতাম, একটু ইন্টারেকশন হতো, তারপরে আমরা সেশনে ঢুকে যেতাম। তা না হলে অনেকেই দেখা যাচ্ছে কি ২, ৪, ৫ মিনিট অনেক সময় জয়েন করতে লেট হয়। তখন সে আলোচনাটা মিস করল। এইজন্য জাস্ট একটু যদি উম আপনি কিছু একটু বলেন হ্যাঁ, আরকি যে অবশ্যই স্যার। কে জি, কোন জায়গা থেকে জয়েন করলো। অবশ্যই স্যার। আমরা তাহলে হ্যাঁ, জি। এরপরে আমরা আসলে জি প্রেজেন্টেশন টা অবশ্যই করব। স্যার। আমরা একটু অপেক্ষা করি, সবাই আমাদের সাথে আসুক। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আবুল হাসান ভাই তিনি সিলেট থেকে আমাদের মাঝে এসেছেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন, ভাই সাথেই থাকবেন। আবারও আমরা দেখতে পাচ্ছি হৃদয় হাসান ভাই তিনি রংপুর হতে দেখছেন আমাদেরকে। আমরা আরেকটু অপেক্ষা করি এবং দেখি আমাদের সাথে গোটা বাংলাদেশ ধীরে, ধীরে হয়তো যুক্ত হবে এবং তারপরে আমরা মূল আলোচনায় চলে যাব। ইনশাআল্লাহ। ওকে, আমরা আ মনে হয় আমাদের আবুল একজন যারা হাসান ভাই বলেছেন যে আশা করি জি, জি স্যার। জি। না, আপনি বলেন। আমি ওটাই জিজ্ঞাসা করছিলাম। ২-১ জন যদি লেখেন যে কোথা থেকে আসছে, হ্যাঁ, তারপরে ২-১ জন। আমাদের আমরা কতজন সবাই আসলে। একটু কমেন্টে লেখার চেষ্টা করি। জি। উম জি, একজন লিখেছেন যে ওয়াচিং হবিগঞ্জ থেকে আমাদের মাঝে মাহবুব আলম ভাই আছেন।
আমরা দেখতে পাচ্ছি। অনেকেই দেখছেন। আমরা সবাই দ্রুত জয়েন করে ফেলি। এবং পরবর্তীতে আমরা এই ১ ঘন্টা বা এই ঘন্টাখানেক সময় আমরা অত্যন্ত মূল্যবান বক্তব্য স্যারের কাছে শুনবো এবং জানার চেষ্টা করব যে আমরা কিভাবে এগোতে পারি। সমস্যাগুলো কিভাবে সমাধান করতে পারি। ইতিমধ্যে স্যার আমাদের সাথে সিলেট, রংপুর, হবিগঞ্জ থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেকেই লাইভে। আমরা চাচ্ছি যে আরো কিছু মানুষ যুক্ত হোক। পরবর্তীতে আমরা মূল আলোচনায় চলে যাব অবশ্যই। আমরা সকলে একটু জয়েন করতে থাকি দ্রুত এবং কমেন্ট করে জানাই যে আমরা কে কোথা থেকে আসছি, কে কোথা থেকে দেখছি বা আপনারা আজকের প্রোগ্রাম থেকে কি জানতে চান আমরা একটু জানার চেষ্টা করি। আজকের প্রোগ্রামটি মূলত আমরা জানবো যে কিভাবে তরুণরা নেতৃত্ব, উদ্ভাবন এবং উদ্যোগের মাধ্যমে জলবায়ু পরিবর্তন আনতে পারে বা জলবায়ু পরিবর্তনে বিভিন্ন সমস্যা নিয়ে ভূমিকা রাখতে পারে। আমাদের আজকে অতিথি হিসেবে আছেন মীর মোহাম্মদ আলী স্যার। স্যারকে আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি উনার অত্যন্ত মূল্যবান সময় আমাদেরকে প্রদান করার জন্য। ওকে, আমরা মনে হয় শুরু করতে পারি। কিন্তু আমাদের আসলে জি স্যার। যেহেতু এই সেশনটায় আমাদের শেয়ারের অপশনটা কোথায়? আমরা কোন জায়গায় আসলে স্লাইডটা শেয়ার করতে পারবো? আমি কি স্লাইড শেয়ার করতে পারবো কোনোভাবে? আমাকে যদি কেউ পারমিশন দেয়, স্যার। পারমিশন নাই। আমি আসলে দেখতে পাচ্ছি না স্লাইড শেয়ারের অপশনটা। জি, টেকনিক্যাল হেল্পে যারা আছেন আমি ভাই আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি। যদি স্যারকে একটু প্রেজেন্টেশন শেয়ারের অপশনটা একটু দেয়া যায় বা পারমিশন দেয়া যায়। ওকে, আমাকে দিয়েছে অবশ্যই। আপনি কি দেখতে পাচ্ছেন? জি, আপনি শেয়ার দিতে পারেন স্যার। আমি শেয়ার দিয়েছি। আপনি দেখতে পাচ্ছেন কিনা? আমি হ্যাঁ, এখন আসছে স্যার, একটু সময় দিবেন। লোড নিচ্ছে। জি স্যার, এখন দেখা যাচ্ছে। আমি আসলে আমাদের সাথে কতজন যুক্ত হয়েছে এটা জানতে পারলে আমি বুঝতে পারতাম যে আসলে কতজন জি, জি, মানুষ জি। আসলে এটাকে দেখার সুযোগ জি, আছে বুঝতে কিনা। পেরেছি। আমি কমেন্টে দেখতে পাচ্ছি যে বেশ অনেকজন প্রায় আ যুক্ত হয়েছেন ওকে। আমাদের সাথে। কিন্তু এমনি কি আমরা এক্সাক্ট ওভারঅল সংখ্যাটা কি কোনোভাবে দেখতে পাচ্ছি? আমাদের আসলে আমি আসলে এই আম প্রেজেন্টেশন স্লাইড দেওয়ার পরে বুঝতে পারছি না। যাই হোক আমি একটু সংখ্যাটা জানতে চাচ্ছিলাম অনেকক্ষণ ধরে। তাহলে আমি বুঝতে পারতাম হ্যাঁ, কতজন হ্যাঁ, মানুষ হ্যাঁ, এর অবশ্যই। সাথে এনগেজড হয়েছে। তো আসলে ক্লাইমেট চেঞ্জ আসলে আমরা জানি যে এটা মানে একটা ক্রাইসিস, বিষয়টা এমন নয়। আমাদের তরুণরা কিভাবে আসলে এটাতে নেতৃত্ব দিতে পারে। আমার পরিচয় ইতিমধ্যে দিয়েছে। আমি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে আছি। এর পাশাপাশি আমি বিভিন্ন ইয়ুথ লেড অর্গানাইজেশন এর সাথে কাজ করছি। আজকে মোটামুটি আমরা আসলে কয়েকটা জিনিস আসলে আ বোঝার চেষ্টা করব। যেটা হচ্ছে আমরা আসলে কোথায় আছি এবং আমাদের ইয়ুথদেরকে কেন প্রয়োজন? আমরা কোথায় আছি, ইয়ুথদেরকে কেন প্রয়োজন এবং কেন ইয়ুথদের সামনে আম এগিয়ে আসা দরকার এবং সামনে আমরা কি ধরনের কাজ করতে পারি? সুতরাং এই বিষয়টা আসলে আমরা মনে করি যে আমাদের তরুণদের সবার আগে যে ডিসিশনটা নেওয়ার দরকার, সেই ডিসিশনটা হচ্ছে যে আমরা আ কোথায় আছি, কি অবস্থায় আছি এবং আমাদের বাংলাদেশের আসলে ক্রাইসিস এর জায়গাটা কোথায়? কোন জায়গা থেকে আমরা আসলে কাজ করতে পারি? সবার ১ম আমার দরকার হচ্ছে এই মাইন্ডসেটটার। কারণ আমাদের বাংলাদেশে আমরা যদি বলি ক্লাইমেট এর থ্রেট এর কোনো অভাব নাই। ক্লাইমেটের ইস্যুর কোনো অভাব নাই। তার মানে এই ইস্যু গুলা কোনটা নিয়ে আমরা কাজ করতে পারি এইটা হচ্ছে আমার আইডেন্টিফাই করা হচ্ছে ইস্যু। এবং আমরা সবসময় একটা জিনিস বলি, আমরা কাজ করতে গেলে আমরা ফাইন্যান্স কোথায় পাবো? কিন্তু আমরা যদি প্রপারলি কাজটা করতে পারি এবং প্রপার পাইপলাইন, গাইডলাইন এটা মেইনটেইন করে যদি আমরা আগাতে পারি,
তাহলে আমার মনে হয় না যে ফান্ড আসলে খুব একটা ইস্যু। কারণ আমরা জানি হুম, যে আমাদের বাংলাদেশে আসলে ক্লাইমেট মাইগ্রেন্ট এর সংখ্যা বেড়ে যাবে। তার মানে বলা হয় প্রায় ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষ ক্লাইমেট মাইগ্রেন্ট হবে। তার মানে হচ্ছে সে উপকূলে যেই ধরনের সমস্যা আছে, আমরা যদি বলি সাধারণত উপকূলের স্যালিনিটি সমস্যা আছে, সাইক্লোনের সমস্যা আছে। এই ধরনের সমস্যার কারণে নদী ভাঙন আছে। এই সমস্যার কারণে প্রায় ২ কোটি মানুষ আমাদের শহরে চলে আসবে। তো এটা হচ্ছে খুবই ভয়াবহ একটা বিষয়। তার মানে আমাদের এই অ্যাক্টিভ ডেল্টাটার যেই ধরনের ক্ষতিকর দিকও আছে এটার একটা বড় বিষয়। এবং আমাদের বলা হয় যে প্রায় প্রতিদিন ২,০০০-এর মতো লোক তারা ঢাকা চলে আসে। এবং আমাদের যে অ্যানুয়াল যে কস্ট হয়, মানে যেই পরিমাণ ট্রপিক্যাল সাইক্লোনে যে ইকোনমিক লস হয় সেটা প্রায় ১ বিলিয়নের মতো। এবং ২০৫০ সালের মধ্যে ৩ ভাগের ১ ভাগ আমাদের কৃষির যে জিডিপি আছে সেইটা হচ্ছে একটা রিস্কের মধ্যে পড়ে যাবে। সুতরাং আমাদের এই ক্ষেত্রে আমরা মনে করি তরুণদের অবশ্যই আমাদেরকে সামনে এগিয়ে আসা দরকার। কারণ কি আমাদের ২ টা বড় প্ল্যান আছে এবং আমাদের হচ্ছে আমরা যখন কাজ করি ক্লাইমেট নিয়ে তখন আমাদের সাধারণত ২ ধরনের ফান্ডিং থাকে। একটা হচ্ছে ক্লাইমেট অ্যাডাপ্টেশন, আরেকটা হচ্ছে ক্লাইমেট মিটিগেশন। তাহলে আমরা যদি চিন্তা করি আমাদের ক্লাইমেট অ্যাডাপ্টেশনটা কোনটা? আমরা আসলে হুম, সবকিছু মানিয়ে নিচ্ছি। আমরা ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার করছি। এই ধরনের বিভিন্ন ধরনের যে ইন্টারভেনশন করছি, এইগুলাকেই আমরা আসলে ক্লাইমেট অ্যাডাপ্টেশন বলি। আবার মিটিগেশন এর জায়গায় আমরা যদি চিন্তা করি, আমরা আসলে কিভাবে এটা মিটিগেট করছি? আমরা যদি বলি, আমরা যদি গাছ লাগিয়ে আমরা যদি কার্বনটাকে ট্র্যাপ করতে পারি, তার মানে আমরা গ্লোবাল আমাদের যেই অ্যাটমসফিয়ার আছে, এই অ্যাটমসফিয়ার এর কার্বনটা যখন ট্র্যাপ করছি, এটা একটা মিটিগেশন। হুম, হুম, এটা একটা সহজ একটা মিটিগেশন ওয়ে। সুতরাং এটা হচ্ছে এই ২ টা জিনিসের উপর আমাদের বাংলাদেশে সারা পৃথিবীতে তারা কিন্তু কাজ করে। এখন আমাদের যে জেনারেশন আছে আমরা একটা আ সহজ একটা স্ট্যাটিস্টিক যদি দেখি, তাহলে আমরা দেখব আমাদের প্রায় আ 46.6% মানুষ রয়েছে যাদের বয়স হচ্ছে ২৫ বছরের নিচে এবং ২৫ থেকে আমরা যদি বলি এই ২৯ বছরের মধ্যে আমাদের প্রায় আ আমরা যদি বলি ২৬ মিলিয়ন ওয়ার্কার আছে যারা এই এজে। তার মানে আপনি চিন্তা করেন আমাদের একটা বড় অংশের জনগোষ্ঠী রয়েছে আমাদের মূলত এই ইয়ুথ গ্রুপের মধ্যে। তার মানে আমাদের বুঝতে হবে যে আমরা সামনের যুগের যে ডেভেলপমেন্ট বা যে চিন্তাভাবনা করব, অবশ্যই আমরা ইউথদের কথা চিন্তা করব। এখন আমাদের এই ইয়ুথটা যদি আসলে কাজে না আসে, তাহলে আসলে আমাদের কি হবে? তাহলে আমাদের এই যে একটা বড় ক্রাইসিস, এই যে সময়, এই সময়ে যে চাকরি বা যেকোনো জায়গায়, এই জায়গায় আমরা চাই তাদের একটা ফুটপ্রিন্ট। সুতরাং তারা এই ক্লাইমেট লিডারশিপ এর ক্ষেত্রে তারা আসলে কি করতে পারে? তারা আমাদের যে সমস্যাগুলো আছে, যে এভিডেন্স গুলা আছে, এই এভিডেন্স গুলা কালেক্ট করতে পারে। তাদের আসলে কি ধরনের লিডারশিপ দরকার? তারা আসলে বিভিন্ন ধরনের এন্টারপ্রাইজ ডেভেলপ করতে পারে। তার মানে তারা ছোট, ছোট বিভিন্ন ধরনের এন্টারপ্রাইজ বা বিভিন্ন ধরনের ব্যবসা তৈরি করতে পারে। কারণ আমার যদি আসলে হুম, আ ফাইন্যান্সিয়াল কোনো মডেল না থাকে, আমার যদি কোনো বিজনেসের কোনো সুযোগ না থাকে, তাহলে কিন্তু আমরা সামনের দিকে কিন্তু এগোতে পারব না। আমাদের যদি টাকা না হুম, থাকে তাহলে আমাদের পরিবারের কিন্তু নানা ধরনের ক্রাইসিস আছে। হয়তোবা এমন হতে পারে আমি পড়াশোনাটা শেষ করেছি। আমার বোনের বিয়ে দেয়া দরকার, আমার বাবা অসুস্থ, বাবা নেই, মা অসুস্থ। এই ধরনের যে সমস্যা, এই সার্বিক সমস্যা আমার যদি কোন ধরনের একটা বিজনেস বা জব কোন কিছু যদি আমার না হয়, তাহলে কিন্তু আমি এই জিনিসটা করতে পারব না। সুতরাং আমরা নানা ধরনের স্যালাইন টলারেন্ট ভ্যারাইটি আছে, বিভিন্ন ধরনের সার্ভিস আছে, বিভিন্ন ধরনের ওয়েস্ট ম্যানেজমেন্ট আছে। এ ধরনের নানা ধরনের এন্টারপ্রাইজ ডেভেলপ করতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদের এই সায়েন্সটাকে কত সহজভাবে মানুষের কাছে নিয়ে আসা যায়, মানুষকে সহজলভ্য করা যায়। এই বিষয়টার দিকে আসলে আমাদের নজর দিতে হবে। আরেকটা বড় বিষয় হচ্ছে আমরা একটা ভালো আ অর্গানাইজার হইতে পারি।
বিভিন্ন অর্গানাইজেশনের সাথে একসাথে মিলে কিভাবে আমরা এটাকে কাজ করতে পারি, এবং আমাদের যে পলিসিগুলো আছে, আমাদের ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান আছে, আমাদের হচ্ছে এনডিসি আছে, এই যে লোকাল লেভেলের বাজেট সাইকেল আছে, এই জায়গায় কিভাবে আমরা কাজ করতে পারি, এই জায়গাগুলো নিয়ে আমাদের আসলে চিন্তা ভাবনা করা দরকার। এবং আমরা একটু আগেও দেখেছি আমাদের আসলে যে লেবার মার্কেট আছে, আমাদের যে গ্রিন ট্রানজিশন আমরা বলি, এই জায়গাটাতে আমাদের কিভাবে আমরা এই গ্রিন জব আমরা ক্রিয়েট করতে পারি। আমি কয়েকদিন আগে আসলে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম, আমরা কোনগুলোকে আসলে গ্রিন জব বলি। এই কথাটা আমরা আসলে বলার চেষ্টা করেছি। কারণ আমি একটা বই লিখছি উম যে গ্রিন জব নিয়ে। তার মানে আমাদের সবুজ ব্যবসা কোনটা? তার মানে আমরা এমন ব্যবসার কথা কেন সবুজ বলছি? আমরা যদি বলি, আমরা তো ব্যবসা মানে ব্যবসাই বুঝি। কেন এত সাল পরে এসে আমরা এটাকে সবুজ ব্যবসা বলছি? তো এইটাকে সবুজ ব্যবসা বলার একটা বড় কারণই হচ্ছে যে আমরা যেই ব্যবসার দ্বারা আমাদের কার্বন ইমিশন কম হবে, কার্বন ইমিশন হবে না, এই জিনিসগুলাকে আমরা সাধারণত সবুজ ব্যবসা বলে থাকছি। তাহলে আমার বাংলাদেশে আমরা যদি বলি ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার, স্যালাইন টলারেন্ট এগ্রিকালচার বা ক্লাইমেট স্মার্ট অ্যাকোয়াকালচার, এই যে বিষয়গুলা, এগুলাকে আমরা কার্বন ইমিশন কমিয়ে আনবে। এবং আমাদের কি, আমরা হচ্ছে অনেক সময় বলি বিভিন্ন ধরনের বিজনেস মডেল তৈরি করতে, যে আমাদের রুফটপে কিভাবে সোলার করা যায়, মিনি গ্রিড এই জায়গায় আনা যায়, এনার্জি সার্ভিসটাকে কিভাবে সাথে আনা যায়, প্লাস্টিক যে পলিউশন আছে, প্লাস্টিককে কিভাবে রিসাইকেলিং করা যায়, কিভাবে আমাদের এটাকে সার্কুলার ইকোনমির মধ্যে আনা যায়। সুতরাং এই ধরনের বিষয়গুলো যদি আমরা এটার মধ্যে না আনতে পারি, তাহলে কিন্তু আমাদের গ্রিন জব ক্রিয়েট হবে না। সুতরাং এই আমাদের সামনের দিকের নজরটাই দিতে হবে আমরা কিভাবে আসলে গ্রিন জবের দিকে যাব। এখন আমাদের এই জায়গায় কিছু, কিছু বিষয় আছে। যেমন আমরা অনেকে মাশরুমের চাষ করি, স্প্রিলুনার চাষ করি, বা আমরা হুম, কিছু হাই ভ্যালু ক্রপস আমরা যদি বলি, ড্রাগন, মাল্টা, তারপরে হচ্ছে বাউকুল, তারপর আমরা যদি আরো চিন্তা করি যে এটাকে আমরা যদি বলি হচ্ছে স্ট্রবেরি। তার মানে এই ধরনের যেই বিষয়গুলো আছে, এই জিনিসগুলা কিভাবে চাষ করা যায়। এবং আমরা উপকূলের দিকে আরেকটা জিনিস বলি যে স্যালাইন টলারেন্ট রাইস, যেটাকে আমরা বলি হচ্ছে জলবায়ু সহিষ্ণু যেই ধান, এই ধানটাকে আমরা কিভাবে চাষ করতে পারবো। আপনারা এটার পাশাপাশি আরেকটা জিনিস দেখেছেন যে উপকূলের মধ্যে আমাদের কাঁকড়া চাষটা আছে, যারা স্যালাইন হুম। টলারেন্ট। এর পাশাপাশি আমাদের কিছু চিংড়ি চাষ আছে, যেগুলা হচ্ছে এই জিনিসগুলাকে যদি আমরা করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে কনস্ট্রেন্টসটা আছে, এটা কিন্তু আমাদের ইয়তটা কিছুটা মিটিগেট করতে পারে। এখন আরেকটা বিষয় হলো আমাদের ইয়ুথদের আসলে কি দরকার? এই লিডারশিপের জন্য আমার আসলে কি দরকার? তাহলে আমার সবার ১ম ওই যে যেই দরকারটা, সেইটা হচ্ছে আমার এই জলবায়ু পরিবর্তনটা মূলত আমার বোঝা। যে আমার আসলে ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান এ কি আছে, এনডিসি তে কি আছে, বা আইপিসিসির যে একটা শর্ট ভার্সন আছে, সেই জায়গায় কি লেখা আছে, এই বিষয়টা একটু দেখা। এটা যেমন দেখা, এর পাশাপাশি আমাদের যে অ্যাক্টিভ ডেল্টাটা আছে, এই ডেল্টার ইনফরমেশনটা, এই ডেল্টাটায় আসলে আসলে কি আছে, এই বিষয়টা আসলে এইটা দেখা। এবং এরপরে আমার নিজের একটা আইডিয়া, কনসলিডেটেড একটা আইডিয়া ডেভেলপ করা। আমার আইডিয়াটা এমন হবে, আমার আইডিয়াটা আমার নিজের জন্য হবে, এটা আমার অর্গানাইজেশনের জন্য হতে পারে, কিন্তু আমার আইডিয়াটা এমন হবে, এটা আমি একটা নিজের পার্সোনাল ডেভেলপমেন্ট হতে পারে, অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট হতে পারে, একটা ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট হতে পারে, বা যেকোনো একটা এন্টারপ্রাইজ ডেভেলপমেন্টের টোটাল বিষয়টা কেমন হবে, এই আইডিয়াটা করতে আমার কত খরচ হবে। তার মানে এই জিনিসটা আমার দরকার। সুতরাং এরপরে আমরা সবসময় ছোট ছোট কনসেপ্ট নোট আমরা ক্রিয়েট করার কথা বলি, যাতে আপনি ছোট যে আইডিয়াটা হোক, এই আইডিয়াটার জন্য আপনি একটা ছোট একটা কনসেপ্ট নোট দ্বারা করা, যেই জায়গায় ২-৩ পেজার থাকবে, সেই জায়গায় বাজেট, রেজাল্ট, এই বিষয়গুলো থাকবে। এবং আপনি এই আইডিয়াটা নিয়ে কমিউনিকেট করার চেষ্টা করেন, কিছু কিছু মানুষের সাথে এটাকে কমিউনিকেট করার চেষ্টা করেন। এবং আপনি ফাইনালি যে জিনিসটা বলবো, আপনার এই আইডিয়াটাকে আপনি একটা কোয়ালিশন করার চেষ্টা করেন। কারণ আপনার মতো অন্য কেউ হয়তো বা এটা নিয়ে কাজ করছে। তো তাদের সাথে কিভাবে কাজ করা যায়, কি করা যায়, কোন জায়গা থেকে ফাইন্যান্স নেওয়া যায়, আপনার হয়তো বা ওই সামর্থ্য নাই। আপনার অন্য একটা অর্গানাইজেশনের সাথে মিলে, এখন আমরা যেমন বলি যে ঢাকাতে বলি যে
10টা 12টা বা 15টা সংগঠন মিলে একটা প্রোগ্রাম করে। সুতরাং এই জায়গাগুলোতে কাজ করা। সো আপনি যদি একটা আম আ যদি যদি বলি আপনি যদি একটা স্টার্ট করতে পারেন, তাহলে আপনি আসলে স্টার্টটা কেমনভাবে করবেন? এটাকেও যদি আমরা আরেকটু বিস্তারিতভাবে বলি, আপনি এটাকে কিভাবে করবেন? এইটা একটা এ এ জরুরি একটা বিষয় যে আপনার আপনি একটা শুরু করতে চাচ্ছেন, তাহলে আপনি আ কিভাবে শুরু করবেন? আমরা তো ১ম এই দেখেছি যে আপনি সবার ১ম এ এই ক্লাইমেট চেঞ্জ এনভায়রনমেন্ট এটার যে বেসিক যে বিষয়গুলা রয়েছে, সেই বিষয়টাকে আগে জানলেন। তারপরে হচ্ছে আম এই বিষয়টাকে জানার পরে আইডিয়াটাকে কিভাবে ম্যাচিউর করবেন, কিভাবে ফান্ড কালেকশন করার চেষ্টা করবেন, কিভাবে আপনি আরো যদি বলি এই জায়গায় কোয়ালিশন করবেন। এই কথাগুলো আমরা কিন্তু আ বলেছি। এখন আমরা যদি খুব আরো একটু সংক্ষেপে যদি বলি যে আপনি আসলে আ যদি কাজ করতে চান, তাহলে আপনি ১ম ৩০ দিন কি প্ল্যান করবেন, তারপরের ৩০ দিন কি করবেন? তার মানে ৩ মাসের একটা প্ল্যানের কথা আমরা বলছি। আমরা বলছি যে আপনি যদি ডে 1 থেকে ডে 30 পর্যন্ত তার মানে ১ম মাসে কাজ করেন, তাহলে আপনি আসলে এই জায়গাটায় আসলে যাওয়াটা একটা জরুরি। যে আপনি লোকাল যেকোনো একটা সমস্যাকে পিক করেন বা ফিজিক্যালি ওই জায়গাটায় আসলে যাওয়ার একটা চেষ্টা করি। এই জিনিসটা আসলে আমরা মনে করছি। আরেকটা বিষয় হচ্ছে আপনি আ যদি বলি যে আপনি ন্যাপটা একটু পড়ার চেষ্টা করেন যে ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান এ কি বলছে এবং আপনি আমি বলব যে আপনি ১০ জন মানুষের সাথে আপনি কথা বলেন যে তারা আসলে কোন সমস্যাটা আসলে ফেস করছে। এবং আরেকটা জিনিস হচ্ছে এই ৩০ দিনের মধ্যেই যারা লোকালি এবং ন্যাশনালি কাজ করছে তাদের সাথে আপনি কথা বলেন। তার মানে আপনি ১ম ১ মাসের জন্য যে জিনিসটা পেলেন, আপনি একটা রিয়াল প্রবলেম আইডেন্টিফাই করলেন এবং আপনি হচ্ছে সরকারি কিছু ডকুমেন্ট পড়ার চেষ্টা করলেন এবং আপনি ১০ জন মানুষের সাথে কথা বলার চেষ্টা করলেন এবং আপনি লেখার চেষ্টা করেন। তারা আসলে অ্যা মানে কি বলতে চায়? মানে তাদের সমস্যাটা কি? তারা কি এই জিনিসটা ফেস করছে? এই জিনিসটা আপনি এই জায়গায় হচ্ছে বোঝার চেষ্টা করবেন। এবং আপনি কি করলেন? আপনি কিছু মানুষের সাথে কিছু মানুষকে আইডেন্টিফাই করার চেষ্টা করলেন, যারা আসলে যে আমরা যদি বলি যে এই সমস্যা নিয়ে কাজ করছে। সুতরাং আপনি এই জিনিসটা একটু যদি খুব সহজে একটু ভাবেন আরকি। এখন বিষয় হচ্ছে আপনারা এই ৩০ দিনের একটা জিনিসের কথা আপনি দেখলেন, ভাবলেন। এরপরে আপনি পরের মাসের যদি চিন্তা করেন, পরের মাসে আপনি কি করবেন? আপনি আ এ এ একটা যদি বলি যে আপনি একটা ডিজাইন এর দিকে চিন্তা করেন। ১ মাস আপনি আম একটা সমস্যা নিয়ে কাজ করেছেন। সরকারি কিছু ডকুমেন্ট দেখেছেন। আপনি ১০ জন মানুষের সাথে সমস্যা শুনেছেন, কিছু লিখেছেন এবং যারা কাজ করছে তাদের সাথে আপনি কথা বলেছেন। এরপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি একটা সিম্পলি একটা ডিজাইন করেন। একটা বেজলাইন করার চেষ্টা করেন। বিভিন্ন জায়গার সাথে কথা বলে আসলে কি অবস্থা এবং আমরা যদি বলি যে আপনি এই পুরা বিষয়টা আপনি একটু সিস্টেমেটিক্যালি একটু স্টার্ট করার চেষ্টা করেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি আপনি কিছু ছবি তোলার চেষ্টা করেন। আপনি যে জায়গায় যাবেন সেই জায়গায় আপনার আসলে আ মূলত যেই বিষয়টা দরকার সেই জায়গায় আপনি কিছু এভিডেন্স ক্রিয়েট করেন। আপনি হচ্ছে ২ ১ টা Facebook এ পোস্ট করেন। কারণ কি আপনি যা বলবেন এটা বলার চেয়ে মনে করেন একটা মানুষ বসে আছে নদী ভাঙনের একটা জায়গায়। আপনি যদি এরকম একটা ছবি পান, এই ছবিটা যদি আপনি তুলতে পারেন, এটা অনেক কিছু মিন করে। তার মানে এটার 2nd মাসে যেয়ে আপনার একজনকে মেন্টরকে খুঁজতে হবে। আপনি যদি বিশ্ববিদ্যালয়ে পড়েন, তাহলে একজন শিক্ষককে খুঁজতে পারেন, একজন গবেষককে খুঁজতে পারেন বা যে মাঠে কাজ করে মানুষের সাথে, এ ধরনের একটা ডেভেলপমেন্ট ওয়ার্কার খুঁজতে পারেন। তার মানে যেকোনো তার মানে ১ম মাসে আপনি কি করলেন? ১ম মাসে আপনি সমস্যাটা খুঁজলেন, যারা সমস্যার মধ্যে আছে তাদের কাছে শুনলেন এবং এটা লিখলেন এবং চেষ্টা করলেন কে এটা নিয়ে কাজ করে ন্যাশনাল আইডেন্টিফাই করলেন। কিন্তু পরের মাসে এসে আপনি অবশ্যই কিছু বেসলাইন ডাটা কালেকশন করলেন, ওই জায়গাটায় গেলেন এবং একজন মেন্টর
সিলেক্ট করার চেষ্টা করলেন। সে শিক্ষক হতে পারে, গবেষক হতে পারে, প্র্যাকটিশনার হতে পারে। এবং ফাইনালি ৩য় মাসে এসে আপনি একটা আ ট্রু পেজের একটা কনসেপ্ট নোট তৈরি করেন। কনসেপ্ট নোট তৈরি করেন যে আপনি এটাকে কাজ করতে চান। এই ধরনের একটা সমস্যা আছে। এইটা আইদার এনজিও, ইউনিভার্সিটি বা ইয়ুথ এর জন্য কোনো একটা জায়গায় বা ইউনিয়ন পরিষদ যেকোনো একটা জায়গায় আপনি একটু প্রেজেন্ট করার চেষ্টা করেন। ট্রু যে প্রবলেমটা, তো আপনার এটার ক্ষেত্রে অবশ্যই যেহেতু এর আগের মাসে আপনি টিচার, রিসার্চার বা প্র্যাকটিশনার এর হেল্প নিয়েছেন, সুতরাং এই জায়গায় আমরা এই সাপোর্টটা আপনি পাবেন। আরেকটা বিষয় হচ্ছে তাহলে 3rd মাসে এসে আপনি চেষ্টা করলেন যে ছোট, ছোট ফেলোশিপ বা গ্রান্ট কিভাবে পাওয়া যায়। ধরেন আপনি যেই কাজটা শুরু করলেন, এই জায়গায় আপনার সাথে আরো ১-২ জন মানুষকে নিলেন। এটা হচ্ছে আমার ৩ মাসে আপনি এই ধরনের এইভাবে একটা স্টার্ট-আপ। এছাড়া আমাদের আরো কিছু বিষয় আছে। যেটা হচ্ছে আমাদের অ্যাম আরকয় আছে এশিয়া প্যাসিফিকের, এলকয় আছে, ন্যাশনাল ইয়ুথ এর তারা কাজ করে। তারপরে হচ্ছে ইয়ুথ ক্লাইমেট গ্রান্টস অ্যান্ড অ্যাক্সিলারেটর আছে এবং হচ্ছে বিভিন্ন ধরনের ইয়ুথ এর কোয়ালিশন আছে। একসাথে অনেকগুলা ইয়ুথ অনেকগুলো অর্গানাইজেশন নিয়ে কাজ করে। ইউনিভার্সিটির বিভিন্ন ল্যাব আছে, রিসার্চ গ্রুপ আছে এবং লোকাল গভর্নমেন্টেরও বিভিন্ন ধরনের কনসালটেশন আছে। এই জায়গাগুলায় আসলে আপনি জয়েন করার চেষ্টা করেন। এই জায়গাগুলায় আপনার ফুটপ্রিন্ট রাখার চেষ্টা করেন। আপনার আ কথাটা জানান দেওয়ার চেষ্টা করেন। কিন্তু অবশ্যই আপনার জন্য একটা অ্যাডভাইস আছে। যেটা হচ্ছে আপনি এই কাজটা করতে যেয়ে আপনার এই আর্লি ক্যারিয়ারে আপনি ফাঁদে পড়তে পারেন। কারণ কি? দেখা যাচ্ছে আপনি বললেন, আপনি একজন সার্টিফিকেট কালেক্টর হয়ে গেলেন। আপনি বললেন আমি আ মানে 20 ওয়েবিনিয়ারে গিয়েছি। আপনি এরকম জায়গায় জয়েন করেছেন, এই জায়গায় আপনি প্রচুর সার্টিফিকেট নিলেন। কিন্তু আপনি 0 ফিল্ড ওয়ার্ক। আপনি কোনদিন ফিল্ডে যানই নাই। আপনি কোনদিন সাতক্ষীরাতে যানই নাই। সাতক্ষীরা একটা ক্লাইমেট হটস্পট স্পট বা উপকূলীয় কোনো আপনি জেলাতে যানই নাই। আপনি বরিশাল কোনদিন ভিজিট করেন নাই। পটুয়াখালী ভিজিট করেন নাই। আপনি বরগুনা ভিজিট করেন নাই। আপনি যদি কুড়িগ্রাম যান নাই, আপনি আপনি হচ্ছে ওই যদি বলি জামালপুর যান নাই, আপনি গাইবান্ধাতে যান নাই। তার মানে ক্লাইমেটের কারণে যেই জায়গায় মানুষ আ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, এই জায়গাগুলার কিছুই আপনি জানেন না। তাইলে এই আসলে এই সার্টিফিকেট গুলা আপনাকে একটা অ্যাটেন্ডেন্স দিবে। আপনি কি করলেন? এখানে অ্যাটেন্ড করলেন। কিন্তু আপনার যে ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি বাড়বে, এরকম কোন কিছুই কিন্তু আসলে হইল না। তার মানে আপনার আ মূলত এই সার্টিফিকেট গুলা এটা একটা পিডিএফ ফাইল বা এটা একটা কাগজই হবে। সুতরাং আপনি আপনার আর্লি ক্যারিয়ারে সার্টিফিকেট কালেক্ট করার চেয়ে আপনি হচ্ছে মানে আমি যদি বলি রিয়াল টাইম এক্সপেরিয়েন্স কালেক্ট করার চেষ্টা করেন। যারা কাজ করে, শুরুতে আপনি হয়তোবা টাকার কথা চিন্তা না করে আপনি যদি তাদের সাথে যুক্ত হন, তারা হয়তোবা আপনাকে বিভিন্ন ধরনের সুযোগ দিবে। হয়তোবা অনেক বেশি টাকা দিবে না। কিন্তু আপনার যাওয়া, আসা, থাকা এই সকল খরচ দিবে। কিন্তু আপনি রিয়েলি কাজটা কিন্তু আম আ করতে পারছেন। সুতরাং এটা হলো সবার ১ম এ আপনাদের প্রতি সাজেশন। এবং ২য় সাজেশন হচ্ছে আপনি আমরা যদি বলি যে আপনি নতুন নিজে একটা আম কি বলবো? যে একটা নতুন একটা ইনিশিয়েটিভ আপনি নিতে পারেন। কিন্তু অবশ্যই আপনি কিছু মানুষের সাথে কথা বলে এই ধরনের বিষয়গুলা আলোচনা করা, এটা একা, একা আপনি আসলে কোন কিছু করতে পারবেন না। আপনি হচ্ছে কারো মেন্টর বা কারো না কারো পরামর্শ আপনার দরকার আসলে। এবং একটা বিষয় হচ্ছে আপনার যেকোনো সমস্যা, এই সমস্যাগুলা কিন্তু এই কাজটা অন্যরা যখন করতেছে তারাও কিন্তু এই সমস্যাটায় পড়েছে। সুতরাং আপনি এই সমস্যাগুলা আপনার নিজের মধ্যে না রেখে আপনার মেন্টর বা কাউকে জানান। এতে এই সমস্যাটা অবশ্যই সমাধান হচ্ছে। এবং আমরা আরেকটা জিনিস আসলে বলি আ যেটা হচ্ছে আ এটাকে আমরা বলি আনভেরিফাইড স্ট্যাটিস্টিক্স। আপনি যখন ব্যবহার করবেন স্ট্যাটিস্টিক্স গুলা ভেরিফাইডলি ব্যবহার করবেন এবং অলওয়েজ সাইট করবেন। আপনারা কার কথা নিচ্ছেন, কিভাবে নিচ্ছেন, কি নিচ্ছেন। তার মানে আরেকজন যে কাজ করছে তাকে আপনি অ্যাকনলেজ করেন এবং ওইভাবে রেফারেন্স নিয়ে আসলে কথাগুলা বলেন। তাহলে দেখবেন আপনার কথার একটা ক্রেডিবিলিটি ভালো হবে। এবং ফাইনালি আমি আসলে কিছু জিনিস বলে তারপরে আপনাদের সাথে আসলে আলোচনা করতে চাই। এই প্রেজেন্টেশন দিচ্ছি আমি মনে করি যে আপনাদের সাথে আলোচনা করাটা জরুরি। কারণ আমাদের ৩ টা জিনিস আমরা আসলে এই জায়গায় বুঝতে পারছি। যে আমরা আসলে আ বড় প্রবলেম যে জায়গাটা আমরা দেখতে পেয়েছি
তাদের আসলে যে ইয়ত্তা কাজ করতে আসে, তাদের কোনো ওইভাবে আসলে পরিকল্পনা নেই। তারা ১ম দিনই এসে দেখা যাচ্ছে সে মনে করছে যে আমি অনেক কিছু করতে পারবো, অনেক কিছু। তার মানে আপনার লং টাইম বা লং টার্ম একটা পরিকল্পনা আসলে দরকার। যেটা হচ্ছে সবার ১ম এ জরুরি। দ্বিতীয়ত হচ্ছে আপনার আ যদি বলি যে কোনো পারমিশন বা কোনো কিছু, কোনো প্ল্যাটফর্ম এগুলো আসলে আপনি যদি কাজ করতে চান, কোনো বাজেট, কোনো টাকা, এটা কিন্তু আসলে আপনার দরকার। সবার ১ম এ আমি আপনাকে যেটা বলেছি, আপনি একটা রিয়েল কমিউনিটি প্রবলেম, ওই প্রবলেমটা আপনাকে ভাবায়, ওই সমস্যাটা আপনাকে কাঁদায়। আপনি ওই সমস্যাটার সমাধান করতে চান। তার মানে সবার ১ম এ আপনার ওই চাওয়াটা আসলে আপনার একটা আমরা ওই 90 ডেজ এ আপনাকে বলেছি। একটা সমস্যা কি? সেটাকে যেমন আইডেন্টিফাই করবেন এবং honestly এই সমস্যাটার আপনি রেকর্ডিং টা রাখবেন। এরপরে আমি যে ১ম এ ৩০ পরে ৩০ এবং ফাইনাল 30 এবং 90 ডেজ এর যে কথাটা বলেছি, এটাকে আপনি আরেকটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে আপনি জলবায়ু পরিবর্তনের লিডার হয়ে যাবেন, হতে যাবেন, বিভিন্ন কিছুতে যাবেন। এই পরিকল্পনাটা না এনে আমার মনে হয় যে আপনাকে আগে আপনার এই যে জিনিসটা বলেছি ৯০ দিনের মধ্যে এইরকম একটা জিনিস যদি আপনি করতে পারেন, আমি মনে করি যে আপনি নিজেই আসলে নিজের মতো করে এগিয়ে যেতে পারবেন। এই জায়গা থেকে বিশ্ববিদ্যালয়ে পড়াই। আমি নিজে হয়তোবা এই ধরনের সুযোগ পাই নাই। কিন্তু আমি এই সকল ইউথকে পছন্দ করি। যারা আসলে তাদেরকে নিয়ে আমাদের চিন্তা ভাবনা এবং বিভিন্নভাবে আমাদেরকে আসলে যোগাযোগ করতে পারবে। সো আমরা মনে করি যে এখন আমরা একটু আলোচনা করতে পারি। বসে আমরা যেটা বলেছি সেটা যদি আপনার যদি এগ্রিমেন্ট থাকে, কোন প্রজেক্টের আইডিয়া থাকে বা অন্য কোন প্রবলেম সলভিং এর আইডিয়া থাকে সেটাকে আপনি আর এই জায়গায় আমার আসলে মোবাইল নাম্বার, ইমেইল অ্যাড্রেস এটা আমার দেওয়া আছে। আপনারা যদি মনে করেন যোগাযোগ করতে যেকোনো কোনো কিছুর ব্যাপারে, এটাতে আমার WhatsApp আছে। আমরা যোগাযোগ করতে পারবো এবং আপনারা আসলে আম যদি বলি যেকোনোভাবে এখনো আমরা আসলে আলোচনা করতে পারি, কথা হইতে পারে এবং আবুল হাসান তো নিজেই আছে। আবুল হাসানের সাথেও আপনারা যোগাযোগ করতে পারেন। আবুল হাসানের সাথে যোগাযোগ করলেও আমার সাথে যোগাযোগ করা যাবে। সুতরাং আমি মোটামুটি আর বেশি সময় না নিয়ে এটা শর্ট একটু আলোচনা করলাম। এখন আপনাদের কথা শুনতে চাই এবং আপনাদের যদি স্পেসিফিক যেই সমস্যাগুলো আছে, এগুলা নিয়ে আমরা কথা বলতে পারি। উম সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অত্যন্ত চমৎকারভাবে স্যারের বক্তব্যগুলো শুনলাম এবং প্রেজেন্টেশন দেখলাম। আমরা জানলাম যে আমরা আসলে কিভাবে কি নিয়ে কাজ করতে পারি। প্রপার একটা গাইডলাইন আমরা পেলাম স্যারের কাছ থেকে। ক্লাইমেট মাইগ্রেশন সম্পর্কে আমরা জানলাম এবং আমি সত্যি স্যার জেনে অবাক হলাম যে প্রতিদিন ২,০০০ মানুষ ঢাকায় চলে আসে। এই সংখ্যাটা আসলেই অনেক বেশি। যেমন কিছুদিন আগেই আমরা দেখতে পাই যে একজন নারী রাস্তায় দাঁড়িয়ে একাই প্রতিবাদ করছিলেন, হকার হটাও ঢাকা বাঁচাও। মানে ঢাকা বাঁচাতে হলে বা আমাদের পরিবেশটাকে বাঁচাতে হলে, আমাদের জলবায়ুকে বাঁচাতে হলে আসলেই এই ঢাকার হকারদেরকে বা এই যে প্রতিদিন ২,০০০ মানুষ আসছেন আপনার মাধ্যমে জানা হলো। এটা আসলে কোনোভাবেই কাম্য হতে পারে না। আ এই জায়গায় আমি তাছাড়াও আসলে একটা জিনিস আসলে বলতে চাই যে আপনি যেহেতু হকারের কথা বললেন, আসলে আমি এই জায়গায় আসলে তাদের সাথে দ্বিমত পোষণ করি। কারণ হচ্ছে আসলে আমরা যদি চিন্তা করি উপকূলে যে মানুষ চলে এসেছে, উপকূলে এই মানুষটা তো একা, একা আসে নাই। সে তো ইচ্ছায় আসে জি। নাই। আমরা আসলে সে তো অনিচ্ছাকৃত এসেছে। আমরা যদি বলি বিগত সময়ে আ যে যে যদু যদি একটা জিনিস আমরা চিন্তা করি, বিগত সময়ে আমরা দেখেছি যে আমাদের উপকূলে প্রচুর পরিমাণ পাওয়ার প্রজেক্ট হয়েছে, পাওয়ার প্রকল্প হয়েছে। ইলিশের অভয়াশ্রমগুলাতে হুম, প্রচুর পরিমাণ পাওয়ার প্রজেক্ট হয়েছে। আমরা যদি বলি ইলিশের ৪০ কিলোমিটার একটা অভয়াশ্রম আছে। যেটাকে আমরা বলি আন্ধারমানিক নদী। এটা হচ্ছে পটুয়াখালীর কলাপাড়াতে আন্ধারমানিক নদী আছে। এই নদীর পাশে পায়রা পাওয়ার প্ল্যান্ট হয়েছে। তার পাশে আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্ট হয়েছে। এই পাওয়ার প্ল্যান্ট হওয়ার ফলে এই জায়গার যেই নদী আছে, এই নদীতে যেই মানুষগুলো মাছ ধরতো, সেই মাছগুলো তাদের যেই জীবিকা সেই জায়গা কিন্তু নষ্ট হয়েছে।
সিগনিফিকেন্টলি মাছ যেমন কমে গিয়েছে এবং এই পানির কিন্তু গুণাগুণ কমে গিয়েছে। এই পানির মধ্যে যে পরিমাণ ফাইটোপ্ল্যাঙ্কটন, জুপ্ল্যাঙ্কটন ছিল, তার মানে আমরা যেটাকে উদ্ভিদকণা প্রাণীকণা বলি, মাছের খাবার বলি, সেটা কিন্তু কমে গিয়েছে। এবং আপনি আশ্চর্য হবেন, প্রায় ২৯০০ একর জমি নিয়ে নেওয়া হয়েছে ওই জায়গায়। তাইলে এই ২৯০০ একর জমিতে যেই মানুষগুলো ছিল, এই ১০ বছরেও কিন্তু তাদেরকে ৩ ভাগের ১ ভাগ টাকা দেওয়া হয়েছে, বাকি টাকা দেওয়া হয় নাই। তাহলে যেই মানুষের জমি নিয়ে দেওয়া হলো, সেই মানুষগুলো যাবে কোথায়? সে তো অবশ্যই শহরে আসবে। এবং আপনি যদি হুম, আরো হুম, দেখেন, হুম। সেটার পাশে আপনি পায়রা, বলেশ্বর, বিষখালী ৩ টা নদীর মোহনায় একটা পাওয়ার প্ল্যান্ট হয়েছে, যেটাকে আমরা বরিশাল পাওয়ার প্ল্যান্ট বলি। এখন এইটাও যেই হুম, পরিমাণ হুম, হুম। জায়গা নিয়েছে, তার মানে এই যে মানুষগুলা, যেই উপকূলের মানুষের যেই জীবিকা ছিল, যেই জায়গায় অনেক বেশি তরমুজ হতো, যেই জায়গায় হচ্ছে আমরা যদি মহেশখালীর কথা চিন্তা করি, সেই জায়গায় অনেক বেশি হুম, হুম। পান হতো, পানের জন্য বিখ্যাত, লবণ চাষী। তার মানে তাদের জায়গা নিয়ে নেওয়ার ফলে সে কিন্তু বাধ্য হয়ে শহরে আসছে। আমরা যদি জলবায়ুর হুম। ঝুঁকির কথা চিন্তা করি, তাহলে যেই মানুষটা নদী ভাঙনের কারণে চলে আসছে, এটা তো সে তার জন্য আসছে না। তার মানে এই মানুষটা যখন ঢাকায় চলে আসছে, সে তো জীবনে বাঁচার জন্য আসছে। আপনি যদি তার লসের কথা চিন্তা করেন, আমরা একটা জিনিস চিন্তা করেন, আমরা শুধু ইকোনমিক লস চিন্তা করি। আমরা শুধু চিন্তা জি। করি হচ্ছে এই মানুষটা ঢাকাতে চলে এসেছে, এই মানুষটা ঢাকাতে চলে আসায় তার বাড়িঘর চলে গিয়েছে, তার জমি চলে গিয়েছে। কিন্তু একবার আপনি ভাবুন তো, তার নন ইকোনমিক লসটা কোথায়? তার যে শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে, সে যে ঢাকার মতো একটা দূষিত বাতাসের মধ্যে নিঃশ্বাস নিচ্ছে, সে তো একটা সুস্থ পরিবেশে বসবাস করত। সে তো তার বন্ধুর হুম। সাথে সন্ধ্যার সময় ভালো সময় পাস করত। কিন্তু সে কিন্তু কি করছে? সে এই শহরে এসে বস্তিতে বসবাস করছে। সে এই জায়গায় গরমের মধ্যে আছে। সে একটা ভালো কাজ পাচ্ছে না। সে কিন্তু ফরমাল ইন্ডাস্ট্রি আমাদের R&D তে কাজ পাচ্ছে না। সে হয়তোবা হোম হুম, বেস হুম। কাজ করছে। সে আমরা যদি বলি এই পুরুষটা কোনো একটা কাজে ফ্যাক্টরিতে গিয়েছে, সেই জায়গায় দেখা যাচ্ছে তার মেয়েটা কোনো এক জায়গায় লাঞ্ছিত হচ্ছে। মেয়েটা কোনোভাবে হয়রানির শিকার হচ্ছে। ছেলেটা কিশোর গ্যাংয়ে যাচ্ছে। তার মানে তার পুরা পরিবারটাই নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং আপনি শুধু নদী ভাঙন দেখলে হবে না বা জলবায়ু পরিবর্তন দেখলে হবে না। এটার সাথে এই মানুষগুলার ইকোনমিক এবং নন ইকোনমিক যে লস এবং তার যে জীবনযাত্রা, তার যে দুর্দশা, এইগুলা নিয়ে যদি আমাদের ইয়ুথরা ভাবতে পারে, তাহলে তাদের জীবনমান উন্নয়নে কিন্তু কাজ করতে পারবে। এই সিটি লাইফ, আমাদের এই শহরের যে জীবন, এই জীবনে তো মানুষ কেউ চায় না। এই শহরে তো আমার বাবা-মা আসতে চায় নাই কখনো। কিন্তু বাধ্য হয়ে তারা এই শহরে এসেছে। আমরাও জীবিকার প্রয়োজনে এসেছি। সুতরাং কিভাবে এই জীবনটা সহজ করা যায়, তাদের জন্য কাজ করা যায়। আমাদের তরুণরা এটার জন্য এগিয়ে আসতে পারে। হুম, হুম, হুম। হ্যাঁ, আমরা আপনার বক্তব্যের মাঝেও দেখলাম স্যার যে আমরা তরুণরা কিভাবে কাজ করতে পারি। আপনি ৫ টা রুলের কথা বলেছিলেন। ইভেন আমরা কিভাবে গ্রিন জব করতে পারি, গ্রিন এন্টারপ্রেনারশিপ শুরু করতে পারি। আমরা মানে সোশ্যাল ইকোনমিটাকে কিভাবে গ্রিন এ কনভার্ট করতে পারি সেই বিষয়গুলো আমরা আপনার বক্তব্যে চমৎকারভাবে পেয়েছি। আমরা আবারও পেয়েছি যে আমরা আসলে একটা সঠিক গাইডলাইন পেয়েছি। লাইক আমরা কিভাবে আপনি ৯০ দিনের একটা স্টার্টার প্ল্যান আমাদেরকে বলেছেন। ইভেন ফাইন্যান্সিয়াল গাইডলাইনও দিয়েছেন বা যৌথভাবে আমরা কিভাবে কাজ করতে পারি বা ট্র্যাপ গুলো থেকে কিভাবে সরে আসতে পারি সবকিছুই আমরা জেনেছি স্যার। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে শেষের দিকে আপনি আপনার কনট্যাক্ট নাম্বার এবং আপনার ইমেইল অ্যাড্রেস বা আপনার সাথে আমরা যোগাযোগ করব কিভাবে সেই বিষয়ে আমাদেরকে জানিয়েছেন। সুতরাং আম অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা অবশ্যই আম এটা নিয়ে ভবিষ্যতে কাজ করব এবং অনুষ্ঠানের এই পর্যায়ে স্যার আমরা একটু প্রশ্ন উত্তর পর্বে চলে যাব। আ আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে বক্তব্য উপস্থাপনের জন্য। আম আচ্ছা স্যার। আমরা এখন কোয়েশ্চেন আনসার সেশনের দিকে একটু চলে যাব। আমাদের দর্শকরা ইতিমধ্যে অনেক সুন্দর, সুন্দর প্রশ্ন করেছেন এবং অনেক বাংলাদেশের অনেক জায়গা থেকে তারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। স্যার আমরা এখন একটু জানতে চাইবো যে অনেক তরুণ জলবায়ু নিয়ে কাজ করতে চায়, হ্যাঁ? কিন্তু কোথা থেকে শুরু করবে তারা বুঝতে পারে না। আপনার মতে একজন নতুন তরুণ, হ্যাঁ? ১ম পদক্ষেপ আসলে কি হওয়া উচিত? আপনার কি মনে হয় স্যার? হুম। স্যার আপনি মিউট হয়ে আছেন। একটু কষ্ট করে যদি আনমিউট করে কথা বলতেন। দুঃখিত। আমি আসলে বলছি জি, জি। যে না যেটা হচ্ছে জি। উম আ একটা জিনিস হচ্ছে কি, আ আমরা আসলেই আমাদের আ
তরুণরা কিভাবে শুরু করবে, এটা একটা বিষয়। এখন আমার কাছে মনে হয়েছে যে শুরু করাটা আসলে কোন জায়গা থেকে যে আমরা শুরু করব, এটা আমরা আসলে আহ, বুঝতে পারি। কিন্তু আমি যখন প্রেজেন্টেশন দিচ্ছিলাম তখন আসলে বলছিলাম আসলে শুরু করা উচিত সবসময় আসলে নিজের ঘরে। আমি আমি একটা পরিবর্তন দেখতে চাই। এই পরিবর্তনটা আমি আমার ঘরের মাঝে। তাহলে আমি যদি আমার একটা অভ্যাসের কথা বলি, আমি অভ্যাসটা আমি নিজে পরিবর্তন করতে চাই। সুতরাং আমি মনে করি যে কেউ যদি জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করতে চায়, কোথা থেকে শুরু করতেছে সে বুঝতে পারছে না। তার ১ম পদক্ষেপ হবে নিজের এলাকার জলবায়ু নিয়ে কাজ করা। তার নিজের এলাকার যে সমস্যা, এই সমস্যাটা সেটা হইতে পারে প্লাস্টিক দূষণ, সেটা হইতে পারে নদী দখল দূষণ, হতে পারে তার এলাকায় পানি সংকট সমস্যা, হতে পারে তার এলাকার বিদ্যুৎ সংকটে চলছে, হতে পারে বায়ু দূষণ, হতে পারে তার এলাকার একটা হোটেলে খাবার প্রচুর অপচয়। এটা নিয়ে কিভাবে কাজ করবে? হতে পারে তার এই জায়গার মানুষ অতিরিক্ত জ্বালানি অপচয় করে। তার মানে আপনি আপনার এলাকার সমস্যাটা তুলে ধরবেন। এটা একটা বিষয়। আরেকটা হচ্ছে এরপর আরেকটা জিনিস সমস্যাটা সম্পর্কে নির্ভরযোগ্য কিছু তথ্য, এই সমস্যাটা নিয়ে কাজ করতে চাই। এরপরে ওই স্থানীয় যে মানুষ আছে ওই মানুষের কথা শোনা এবং ছোট পরিসরে একটা বাস্তব একটা উদ্যোগ। যেমন আমরা জানি যে এই ক্যাম্পাসে প্লাস্টিক আছে। তাহলে আমি একটা ছোট উদ্যোগ নিতে পারি যে এই ক্যাম্পাসে প্লাস্টিক কমানো যায়। আমরা সবাই মিলে বলতে পারি, কি করতে পারি যে আমরা প্লাস্টিকের এই বিষয়গুলো ব্যবহার করি। আমরা এই প্লাস্টিকের এই বিনগুলো যেকোনো একটা নির্দিষ্ট জায়গায় রাখবো। এই ধরনের ছোট একটা ইনিশিয়েটিভ। দ্বিতীয়ত হচ্ছে, হতে পারে আপনার বাড়ির সামনে ছোট একটা খাল আছে। এই খালটাই আপনি পরিষ্কার করলেন, নদীর সাথে সংযোগ দিলেন। তার মানে একটা ছোট একটা উদ্যোগ আপনি নিলেন। এটা দিয়ে আপনার শুরু হলো। অথবা আপনি কি করতে পারেন? আপনি একটা বৃক্ষ, একটা গাছ বা ১০ জনকে ১১ টা গাছ দিলেন এবং এটার একটা গার্ডিয়ানশিপ দিলেন। তাকে বললেন, "এটাই তোমার গাছ, তুমি এটাকে দেবে।" তার মানে ছোট যেই শিশুটা এই গাছটা নিল, সে মনে করলো এটা আমার গাছ, সে এটা ওনারশিপ সে করবে। সে কিন্তু এটা করে। যেমন আমি যখন ছোটবেলায় আমি যখন গাছ পরিষ্কার করি, আমি অন্য গাছে পানি না দিলে আমার গাছে পানি দিই। তাহলে এই পরিচর্যাটা তার একটা অভ্যাস তৈরি হবে এবং আমি কিছু কিভাবে পানি সাশ্রয় হবে, জলবায়ু পরিবর্তনের প্রতি সচেতন হবে, এই ধরনের কিছু বিষয়। এখন ছোট, ছোট কিছু বিষয়। কিন্তু আপনার মাথায় একটা জিনিস মনে রাখতে হবে, ছোট কাজকে ছোট মনে না করে অবশ্যই ধারাবাহিকভাবে ছোট, ছোট কাজগুলাকে ছোট মনে না করে ধারাবাহিক কাজ করা। তাহলে কিন্তু আপনি যে এই কাজের সাথে আছেন, কাজ করছেন এটা মানুষও জানতে পারবে এবং আপনিও আস্তে, আস্তে করে বড়, বড় উদ্যোগ নিতে পারবেন। আমি সংক্ষেপে এটাই আসলে বলছি। জি, অসংখ্য ধন্যবাদ স্যার। অত্যন্ত সুন্দরভাবে প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য। স্যার আমরা আপনার কাছ থেকে এবার একটু জানতে চাইবো, বাংলাদেশে বর্তমানে তরুণদের জন্য আসলে ক্লাইমেট লিডারশিপ গড়ে তোলার সবচেয়ে বড় সুযোগ কি? এবং সেক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি স্যার? আপনি তো একটা দামি কথা বলছেন। আসলে এই জায়গার সুযোগ একটা মানে আসলে আমরা যদি বলি যে আসলে এখন সবাই লিডার হইতেছে। মানে আমরা যখন তরুণদের সাথে কথা বলি, তারা সবারই অনেক মানে potentiality আছে। আমি আসলে তরুণদেরকে সম্মান করি। আমরা তাদের potentiality যেটা রয়েছে, সেটাকে আমি মনে করি এটা একটা আসলেই ভালো একটা উদ্যোগ। যেমন আমরা যদি বলি তারা হচ্ছে তাদের একটা সবচেয়ে বড় সুযোগ যেইটা, আমি প্রেজেন্টেশনের সময় আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটা বড় জনগোষ্ঠী তরুণ। সুতরাং তাকে বাদ দিয়ে কিন্তু বাংলাদেশের সরকারেরও কিছু ভাবার সুযোগ নাই। তার মানে এই তরুণগুলা যেই বড় একটা তরুণ এবং তারা যে উদ্যমী, তারা কাজ করতে চায় এবং তাদের সাথে আপনি প্রযুক্তির সাথে সংযুক্ত করবেন। কারণ আমরা দেখেছি তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে যোগাযোগ আছে। তাদেরকে কিভাবে আপনি গবেষণার সাথে কাজে লাগাতে পারেন, নানা রকমের উদ্ভাবনের সাথে কিভাবে তাদেরকে কাজে লাগাতে পারেন, স্বেচ্ছাসেবীমূলকভাবে কিভাবে তারা কাজে লাগতে পারে এবং আমি সবুজ ব্যবসার কথা বলছিলাম, গ্রিন বিজনেস এর কথা বলছিলাম এবং স্থানীয় উদ্যোগের মাধ্যমে এই সকল ছোট, ছোট বিজনেসের মাধ্যমে কিভাবে মানুষের কাছে পৌঁছাইতে পারে। এটা হচ্ছে সবচেয়ে বড় সুযোগ বলে আমি মনে করি এবং আমি মনে করি যে কৃষি, তারপরে হচ্ছে নবায়নযোগ্য জ্বালানি যেটা বলছি, আমরা যেটাকে বজ্র ব্যবস্থাপনা বলছি, আমরা যেটাকে গ্রিন ইকোনমি বলছি, পানি সংরক্ষণ বলছি, পরিবেশ বান্ধব ব্যবসা বলছি বা দুর্যোগ প্রস্তুতি। এই সকল জায়গায় আসলে আমাদের তরুণদের
একটা বড় সুযোগ আছে। এবং অন্যদিকের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে কি, এই সুযোগটা কাজে লাগানোর জন্য যথেষ্ট পরিমাণ প্রশিক্ষণ যেমন নাই, পাশাপাশি অর্থায়ন নাই। তার পাশাপাশি আরেকটা বড় বিষয় হচ্ছে তাদের এই পরামর্শটা আসলে কে দিবে? এই মানুষের সংখ্যা হুম, কম। কে তাদেরকে আসলে গাইড করবে? তাদেরকে গবেষণার সুযোগটা কে করে দিবে? এবং তার যেই সিদ্ধান্ত গ্রহণের যে জায়গা, এই জায়গাটা তরুণকে কিভাবে সুযোগ করে দিবে? এইটা কিন্তু একটা। এবং আমরা অনেক সময় একটা জিনিস চিন্তা করি। তরুণদেরকে শুধু আমরা বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত রাখা হয়। কিন্তু তাকে পরিকল্পনা, সিদ্ধান্ত গ্রহণ এবং কাজের সাথে কিন্তু ওইভাবে ভূমিকা দেওয়া হয় না। এটাও আমার কাছে একটা চ্যালেঞ্জ মনে হয়েছে। সুতরাং আমি হুম, ফাইনালি এই প্রশ্নটার উত্তরে বলতে চাই, তরুণদের জন্য প্রয়োজন হচ্ছে দক্ষতা। আর নিজের দক্ষতা বাড়ানো দরকার। তাকে সুযোগ নিজে তৈরি করা দরকার এবং এই জায়গায় সরকার এবং অন্যান্যভাবে কিভাবে অর্থায়ন করা যায় এবং নীতি নির্ধারণী এই কাজে কিভাবে অংশগ্রহণ করা যায়। এই জিনিসগুলো করলে আমার কাছে মনে হয় যে এই সম্ভাবনাটা আছে এবং যে চ্যালেঞ্জটা, সম্ভাবনাটা কাজে লাগানো যাবে এবং চ্যালেঞ্জটা দূর করা যাবে। হুম, হুম। অসংখ্য ধন্যবাদ স্যার। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্নে গুরুত্বপূর্ণভাবে উত্তর দেওয়ার জন্য। স্যার আমরা চ্যালেঞ্জ গুলোর কথা জানছিলাম। হ্যাঁ? চ্যালেঞ্জ গুলোর দিক থেকে আরো একটি প্রশ্ন আমি করতে চাই স্যার আপনাকে। আমরা এখন জানতে চাইবো এই যে ধরেন যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে বা বিশ্ববিদ্যালয়ে পড়ে, হ্যাঁ? তারা কিভাবে আ চ্যালেঞ্জ গুলো তো থাকছেই বা সরকারের কোনো উদ্যোগ বা বড়দের হেল্প ছাড়া যেহেতু আমরা আপাতত করতে পারছি না। সেহেতু এই যে যারা শিক্ষার্থী আছি আমরা যারা স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়ছি, আমরা কিভাবে নিজেদেরকে ছোট, ছোট বিভিন্ন উদ্যোগের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আমরা কিভাবে কাজ করতে পারি স্যার? এই বিষয়টা যদি একটু বলতেন। আমাকে কি ভালোভাবে শুনতে পাচ্ছেন? আমি একটু নেটওয়ার্ক ক্রাইসিস এর মধ্যে আছি উম মনে হচ্ছে। আচ্ছা স্যার আপনাকে ঠিকঠাক শোনা যাচ্ছে। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? প্রশ্নটা কি বুঝতে পেরেছেন নাকি আবারও করব স্যার? না, না, আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। কিন্তু আপনি কি আমার কথা ভালোভাবে শুনতে পাচ্ছেন কিনা বা হ্যাঁ, দর্শকরা এখন কি আমার কথা শোনা শুনতে যাচ্ছে পাচ্ছে স্যার। কিনা? এখন শোনা যাচ্ছে স্যার। আপনি বলতে পারেন। শোনা যাচ্ছে স্যার। ওকে, আমি আসলে আসলে যে জিনিসটা আসলে বলার চেষ্টা করছিলাম, আমি আসলে এই কথাটা আগেও বলেছি। কিভাবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছোট, ছোট উদ্যোগের মাধ্যমে আসলে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে কাজ করতে পারে। আমরা বলেছিলাম যে ধরেন মানে সিঙ্গেল ইউজ প্লাস্টিক এটা একটা মা একটা হুম, হুম। ডিজাস্টার মনে করেন বাংলাদেশের জন্য। সুতরাং এই শিক্ষার্থীরা কিন্তু ছোট পরিসর হলেও কিন্তু আসলে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহারটা কমাতে পারে। তারপরে হচ্ছে আমরা যদি বলি পানি এবং পানি, বিদ্যুৎ অপচয় বন্ধ করা। এইটা নিয়ে সে কিভাবে কাজ করতে পারে। এটা নিয়ে তারা ক্যাম্পেইন করতে পারে নিজেদের মধ্যে। এবং আমরা যদি বলি তারা যে গাছ লাগাচ্ছে, এই গাছ লাগানোর পাশাপাশি এটাকে পরিচর্যা করা, এই বিষয়টাকে কি করতে পারে? এবং আমাদের ক্যাম্পাসে যদি বলি আমরা যে বিভিন্ন ধরনের বিন রেখে এটাকে কিভাবে আলাদা করা যেতে পারে? কোনটা হচ্ছে আসলে আমরা কিচেন ওয়েস্ট বা হচ্ছে মানে যেটা ডিগ্রেডেবল পচে যাবে, পচনশীল, অপচনশীল মানে যে বর্জ্য রয়েছে সেটাকে আলাদা করা। হুম, হুম, হুম। তারপরে আমরা যদি বলি খাবারের সময় যে অপচয়টা কমানো, এইটা একটা ছোটখাটো উদ্যোগ। এবং হচ্ছে সাইকেল চালানো, তারপরে হাঁটা, গণ স হুম, হুম। গণপরিবহন কিভাবে ব্যবহার করবে, সেই বিষয়গুলাই যদি আমরা উৎসাহ দিতে পারি এবং এটার জন্য সরকারেরও গণপরিবহন যেমন বলেছি, সরকারেরও কিন্তু এই জায়গায় একটা উদ্যোগ নেওয়া দরকার আছে। আমাদের দেখেছি একেবারে ফিটনেসবিহীন যে গাড়িগুলা শহরে চলছে, এই হুম, শহর হুম। থেকে এই ফিটনেসবিহীন গাড়িগুলা দূর করে দেওয়া দরকার। কারণ কি এইটা শহরের একটা বড় অংশের যদি বলি যে দূষণের ক্ষেত্রে জড়িত। সুতরাং আমরা যদি একটা ভালো গাড়ি যদি শহরে দিতে পারি তাহলে হুম, হুম। গণপরিবহন ব্যবহার এর পাশাপাশি স্থানীয় যেই সমস্যাগুলো আছে, যার স্কুল কলেজটা যেই জায়গায় আছে, সেই তথ্যগুলা নিয়ে যদি আমরা প্রচার করতে পারি, সরকার যেমন সমাধান করতে পারবে, নিজেরাও কিন্তু এটা সমাধান করতে পারবে। এবং আরেকটা জিনিস হচ্ছে কি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিভিন্ন ধরনের ক্লাইমেট ক্লাব বা গ্রিন ক্লাব এই ধরনের কিছু কিন্তু গঠন করা যেতে পারে। তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গবেষণা, নীতি বিশ্লেষণ, উদ্ভাবনী প্রকল্প এবং স্থানীয় জনগোষ্ঠীর সাথে কাজ করতে পারে। এই সকল চিন্তাভাবনা দিয়ে। তবে অবশ্যই আমরা যদি বলি যে ওই উদ্যোগের ফলাফল এটা কিন্তু লেখা দরকার, লিখিত থাকা দরকার। এটার ফলে কতটুকু কি পরিমাণ দূষণ কমলো, পানিটা সাশ্রয় হইলো, কত মানুষ সচেতন হইলো। এই বিষয়গুলো নিয়ে যদি জানা যাবে তাহলে কিন্তু আরো তারা উদ্যোগী হবে যে না আমার এই কাজটার ফলে এতটা ভালো কাজ করেছি আমি। আমি এটার ফলে আমার এই মানে পরিমাণ একটা প্লাস্টিক প্রপার কমেছে। ডকুমেন্টেশন দরকার আসলে। জি, জি, জি। শুরু থেকে আগে এই পরিমাণ ছিল, এটার একটা বেজলাইন করা যে আমরা কি অবস্থায় ছিল এটাকে আমরা আসলে আ কোন যদি বলি পর্যায়ে নিয়ে যে যেতে আমরা এই পেরেছি। হ্যাঁ,
উদ্যোগটার মাধ্যমে আমরা এটাকে কমিয়ে আনতে পেরেছি। এই বিষয়টা যদি থাকে। হুম, হুম, হুম। অসংখ্য ধন্যবাদ স্যার, এবং দর্শক শ্রোতা বন্ধুদের জানাতে চাই যে আমরা যারা স্কুল, কলেজ বা ভার্সিটি পড়ুয়া আছি, বা আমরা যারা শিক্ষার্থী আছি, আমরা কিন্তু ছোট, ছোট উদ্যোগগুলো এভাবে নিতে পারি আমাদের স্কুলে, আমাদের কলেজে, আমাদের ভার্সিটিতে। এবং অত্যন্ত চমৎকারভাবেই স্যার বিভিন্ন আইডিয়া দিয়েছেন আমরা কি, কি কাজ করতে পারি, এবং একই সাথে আমরা বিভিন্ন ক্লাবিং করতে পারি, গ্রিন ক্লাব তৈরি করতে পারি। স্যার, অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আবারও আপনার কাছে একটু জানতে চাইবো, আমাদের আজকের এই লাইভ সেশনটি আয়োজন করেছেন আমরা ইয়ুথ ফর টুমরো, হ্যাঁ? আমাদের এই ইয়ুথ ফর টুমরোর মতো সংগঠনগুলো কিভাবে তরুণদের নিয়ে আরো কার্যকর ক্লাইমেট অ্যাকশন পরিচালনা করতে পারে বলে আপনি মনে করেন স্যার? এই বিষয়টা যদি আমাদেরকে একটু আ বলতেন। ধন্যবাদ। আসলে আমি এই জায়গায় আসলে একটা জিনিস বলব যে, সর্বপ্রথমে ধন্যবাদ জানাবো ইয়ুথ ফর টুমরো কে এই ধরনের একটা উদ্যোগ নেওয়ার জন্য। এ ধরনের আলোচনা আরো বেশি তৈরি হইতে পারে। এখন আমি প্রথমত বলব, এই তরুণদের জন্য আসলে একদিনের অনুষ্ঠান নয়। এটা আসলে দীর্ঘমেয়াদী শেখা এবং কাজের সুযোগ তৈরি। দীর্ঘমেয়াদী সংগঠনটি স্থানীয় যে সমস্যা ভিত্তিক ছোট, ছোট প্রকল্প হতে পারে, যেমন নদী পর্যবেক্ষণ, তারা নদী দেখলো কি অবস্থা, প্লাস্টিক দূষণের জরিপ করলো, জলবায়ু সহিষ্ণু যে কৃষি, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার আমরা যেটাকে বলি, বৃক্ষরোপণ এবং এই গাছটাকে পরিচর্যা এবং কিভাবে নিরাপদ পানি এবং হচ্ছে দুর্যোগের প্রস্তুতি নিতে পারে। এই ধরনের বিষয়গুলা নিয়ে আসলে ছোট, ছোট প্রকল্প গ্রহণ করতে পারে এবং এই প্রকল্প মানেই আসলে টাকা না। অনেক ধরনের ভলান্টিয়ার দিয়েও অনেক কাজ করানো যায়। এই বিষয়গুলো যেমন করতে পারে, তার পাশাপাশি দ্বিতীয়ত তরুণদের গবেষক, বিশেষজ্ঞ, সরকারি কর্মকর্তা এবং উন্নয়ন কর্মী যারা আছে তাদের সাথে যুক্ত করে মেন্টরশিপ দিতে হবে। যেমন আপনাদের এই জায়গায় যদি খুবই ভালো কেউ থাকে, তাদেরকে বিভিন্ন জায়গায় যুক্ত করে দেওয়া। যেমন হতে পারে আজকে আপনার এই সেশনে যারা শুনছে, এর মধ্যে একজনকে আমার সাথে কানেক্ট করায় দিলেন। তার মানে সে ওই আমার কাজগুলা দেখতে পারলো এবং আমি মাঝে, মাঝে তাকে পরামর্শ দিলাম। এই ধরনের মেন্টরশিপ বিভিন্ন মানুষের সাথে তারা ট্যাগ করিয়ে দিতে পারে। তাহলেও একটা বিষয়। এরপরে তৃতীয়ত যদি চিন্তা করি, তরুণদের শুধু স্বেচ্ছাসেবক হিসেবে নয়, পরিকল্পনাকারী, গবেষক ও সিদ্ধান্ত গ্রহণকারী হিসেবেও সুযোগ দিতে হবে। যেমন তাকে শুধু খাটাইলেন, কিন্তু তার কাজটা পরিকল্পনা নেওয়ার মতো সুযোগ দিলেন না, সেটা না। এ ধরনের কিছু বিষয় দিতে হবে এবং আমি বলব সবশেষে প্রতিটি উদ্যোগের একটা পরিমাপযোগ্য ফলাফল থাকা উচিত। কারণ কার্যকর ক্লাইমেট অ্যাকশন শুধু ছবি বা প্রচারণা না। এর মাধ্যমে বাস্তবে কি পরিবর্তন হলো সেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। তার মানে আপনার একটা ডকুমেন্ট থাকা দরকার, কি করা দরকার, এটার ফলে কি পরিমাণ পরিবর্তন তার হয়েছে, এটা গুরুত্বপূর্ণ, এটাকে আপনি আসলে হুম, হুম, হুম। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা বিষয়গুলো মাথায় রাখবো, এবং আপনার পরামর্শ অনুযায়ী যেগুলো করা যায় বা আমাদের সাথে যেগুলো কুলোবে আমরা সেগুলো করার চেষ্টা করব, এবং আমাদের মতো যারা আছেন, যে প্রতিষ্ঠানগুলো আ এই জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করেন, তাদেরকেও আম আমি জানাবো যে বিষয়গুলো কিভাবে কাজ করছে। আ অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা দেখতে পাচ্ছি আমাদের কমেন্ট বক্সে বেশ কিছু কমেন্ট জমা হয়েছে। আমরা সেখান থেকে ২-১ টা প্রশ্ন আপনার কাছ থেকে উত্তর জানতে চাইবো। হ্যাঁ? আমি দেখতে পাচ্ছি তামিম রানা নামে একজন বন্ধু আমাদেরকে প্রশ্ন করেছেন। বাংলাদেশের তরুণরা যদি সত্যি নেতৃত্ব দিতে চায়, তাহলে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় তাদের ১ম এ কোন সমস্যাটিকে অগ্রাধিকার দেয়া উচিত? যেমন দূষণ, নদী দখল, বন উজাড়, প্লাস্টিক, নাকি জলবায়ু ঝুঁকিপূর্ণ মানুষের পুনর্বাসন, এবং কেন? স্যার, এই প্রশ্নটা যদি আপনি একটু উত্তর দিতেন স্যার। আমরা আমি স্ক্রিনেও আসলে প্রশ্নটি দেখতে পাচ্ছি স্যার। জি, জি, ধন্যবাদ। আসলে এই প্রশ্নটা করেছে এটা অবশ্যই ধন্যবাদ। একটা প্রশ্ন সে করেছে। এখন আমি চাইলেই কিন্তু আসলে এই মানুষদের পুনর্বাসনের কথা কিন্তু করতে পারব না। এখন বিষয় হচ্ছে আমরা এই ঝুঁকি কেন তৈরি হচ্ছে? আমাদের এই যে আমরা যদি এখন বন্যার ঝুঁকির কথা চিন্তা করি, এই ঝুঁকির পিছনে কিন্তু আমরাই দায়ী। কারণ কি আমরা আসলে এই খাল, বিল এগুলাকে সব আটকে ফেলেছি। তার মানে আমাদের কারণেই কিন্তু নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে। সুতরাং আমাদের এই দখল, দূষণ এইগুলাকে কমানো জরুরি। পাশাপাশি অবশ্যই যারা জলবায়ু উদ্বাস্তু আছে তাদেরকে কিভাবে আমরা একটা সেফ প্লেস দিতে পারি, কিভাবে তাকে একটা ভালো ঘর দিতে পারি, তাকে কিভাবে কর্মক্ষেত্র দিতে পারি, এগুলা কাজ করতে হবে। সুতরাং দুটোই একসাথে করতে হবে, কিন্তু সবার আগে জরুরি হচ্ছে নতুন করে যাতে কেউ দখল দূষণ করতে না পারে, আমার নদী ধ্বংস করতে না পারে, আমার হচ্ছে এই খাল দখল না করতে পারে। হুম, এটার বিরুদ্ধে সবার আগে কাজ করতে হবে। জি।
অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আরো কিছু প্রশ্ন যেগুলোর উত্তর ইতোমধ্যে আমরা দিয়েছি। যেমন সালমান আহমেদ ভাই তিনি প্রশ্ন করেছিলেন, একজন সাধারণ তরুণ আজ থেকেই জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কি একটি বাস্তব পদক্ষেপ নিতে পারে কিনা? আশা করি ভাই আপনি এই উত্তরটি পেয়েছেন। স্যার অত্যন্ত চমৎকারভাবে বলেছেন যে আমরা কিভাবে কি পদক্ষেপে কাজগুলো করতে পারি। আমরা আরো ২-১ টি প্রশ্নর উত্তর স্যার আপনার কাছ থেকে জানতে চাইবো। সেটি হচ্ছে যে বাংলাদেশের তরুণদের আয়েশা সিদ্দিকা আপা উনি প্রশ্ন করেছেন যে বাংলাদেশের তরুণদের জন্য এই খাতগুলোতে বাস্তব কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সরকার, বেসরকারি খাত ও তরুণ উদ্যোক্তাদের কি ভূমিকা থাকা উচিত? আ এই খাতগুলো বলতে হয়তো উনি এখানে গ্রিন ইকোনমি বা গ্রিন আ এন্টারপ্রেনারশিপ বা গ্রিন বিজনেস বুঝিয়েছেন হয়তো আমি যতটুকু বুঝতে পারছি। স্যার এই বিষয়টা হুম, যদি আপনি একটু বলেন। আপনি যদি আসলে গ্রিন বিজনেস এর কথা বলেন, আমার আমার মতে হচ্ছে আমি সবার আগে একটা জিনিস বলেছি। আমাদের আসলে তরুণদেরকে সবার আগে শিক্ষার দিকে মনোযোগী দিতে হবে। আমি লিডার হওয়ার আগে আমার শিখা দরকার কোন জায়গায় কাজ আছে। আমি বলেছি যে আপনি সবার আগে কাজ করার আগে আপনি নিজের এলাকার সমস্যাটা বুঝবেন। এরপরে আপনি যখন নিজের এলাকার সমস্যাটা বুঝবেন, তখন কিন্তু আপনার মাথায় কিছু আইডিয়া আসবে। সুতরাং এই সময়টা পার করলে আপনি কিন্তু গ্রিন এন্টারপ্রেনারশিপ এই জায়গায় বিজনেস না থাকলে আসলে কোন জিনিস থাকে না। আপনি নতুন একটা সংগঠন দিয়েছেন ৬ মাস, ১ বছর, ১.৫ বছর, ২ বছর, ৩ বছর। এটায় যদি টাকা না থাকে একটা সময় আপনি এটা ছেড়ে দিয়ে পালান। চাকরি করতে হবে। সুতরাং আপনি যদি কোন বিজনেস মডেল, কোন ছোট বিজনেসও করতে পারেন, তাও আসলে আমার মনে হয় যে এটার সাথে আপনার যুক্ত হয়ে যাওয়া উচিত। তাহলে আপনি কাজ করবেন। আরেকটা হচ্ছে আপনি যখন এই কাজগুলা করবেন, তখন নানা ধরনের ফান্ডিং থাকবে, এনজিওর সাথে কাজ করার সুযোগ থাকবে। এই জায়গায় আপনার একটা কর্মসংস্থানের ব্যবস্থা এবং আপনি বাইরে থেকে কিভাবে ফান্ড আনতে পারেন, লিখতে পারেন। এই ক্যাপাসিটি গুলো আপনার তৈরি হয়ে যাবে এবং আপনি লোকালি কিছু বিজনেস তৈরি করবেন। মানে আপনার ফাইন্যান্সিয়াল মডেলের মধ্যে যদি আপনি ইনক্লুড করতে পারেন, তাহলে আসলে এই জায়গাটা হুম, হুম, হুম। জি। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা ইতিমধ্যে বেশ কিছু প্রশ্ন উত্তর নিয়ে ফেলেছি এবং আম আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। স্যার আমি আমার দিক থেকে একটি প্রশ্ন করতে চাই আপনাকে। সেটি হচ্ছে যে আমরা অনেকগুলো বিষয় জানলাম, অনেকগুলো বিষয় শুনলাম। আমার যতটুকু ধারণা বা আপনার আলোচনা থেকে যতটুকু বুঝতে পেরেছি স্যার, আমাদের আসলে আম আমাদের এই সমস্যা সমাধানে বা এই যে আমাদের জলবায়ু পরিবর্তনের সমস্যা সমাধানে আ সরকার, সমাজ, পরিবার, ব্যক্তিকেন্দ্রিক সব দিক থেকেই কাজ করা প্রয়োজন যেটা বোধ করি। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে সরকার বিভিন্ন উদ্যোগ নিলেও সেগুলো খুব একটা ফলপ্রসূ হচ্ছে না। আমরা একত্রে যদি আমি নিজ থেকে শুরু করি, আমি নিজে আমার পরিবারকে নিয়ে, আমার সমাজকে নিয়ে এবং পরবর্তীতে সরকার ছাড়া তো আমরা আসলে কোনো কিছুর একটা যৌথ সমাধান আসতে পারব না। যেমন আপনি ঢাকার এই যান্ত্রিক ত্রুটিগুলোর কথা বলছিলেন। সুতরাং এই যে এই ব্যাপারগুলো, এগুলোর মানে সার্বিকভাবে আমরা কিভাবে সকলে একত্রিত হয়ে সরকারকে নিয়ে, আমাদের স্থানীয় সরকার থেকে শুরু করে আমাদের গভর্নমেন্ট অথরিটি নিয়ে আমরা কিভাবে বিষয়টা সুন্দরভাবে সমাধান করতে পারি? বা এটা খুব দ্রুত সমাধান আমরা কিভাবে আনতে পারি? এই বিষয়টি যদি একটু বলতেন স্যার। বিষয়টা হচ্ছে আমি আমি আসলে পার্সোনালি যেটাকে মনে করি যে আমি এর আগে যেজন বলছিলেন সরকার কিভাবে করতে পারে। সরকার যেমন আসলে এই মানুষগুলাকে ট্রেনিং দিতে পারে, এই মানুষগুলাকে আরো বেশি ক্যাপাবল করতে পারে, ইয়ুথদেরকে ক্যাপাবল করতে পারে। এটা যেমন আসলে বিষয় ছিল। আর এই জায়গায় আমরা বলব যে সরকার কোন জিনিসটা করছে, করছে না। এইটার জন্য আসলে আমাদের সার্বিকভাবে সকলের আসলে এই উদ্যোগটা নিতে হবে। এই সমস্যাটার কথা বলতে হবে। মানুষকে আপনার আমার একটা হুইসেল ব্লোয়ার হিসেবে আসলে কারণ মানে কাজ করতে হবে। আমাদেরকে অনেক সময় বলে যে, "স্যার আপনি তো এই যে দখল দূষণের কথা বলেন, আ এই জায়গায় আসলে তো কোনো কাজ হয় না। দখল দূষণ হুম, হুম, দিন, দিন বেড়েই যাচ্ছে। আন্দোলন যত বাড়ছে দখল দূষণও বাড়ছে।" তখন আমরা আমরা বললাম যে, "আ আ আমরা হলো হুইসেল ব্লোয়ার এর মতো কাজ করি।" তার মানে আমরা যদি এই সমস্যাটার সমাধান করতে পারছি কতটুক সেটার চেয়ে বড় ব্যাপার। আমরা প্রতিটা সমস্যা নিয়ে কথা বলার চেষ্টা করছি। যে এটা একটা সমস্যা, এটা একটা সমস্যা। এ দখল করছে, দূষণ করছে। আমাদের এইটার ভয়তেও অনেকে হচ্ছে এই অপরাধটা করছে না। সুতরাং আমাদের এই কাজটা চালিয়ে যেতে হবে এবং সরকারের সাথে যোগাযোগ করতে হবে। নীতি নির্ধারণী পর্যায়ে যাইতে হবে। আপনার জায়গার যে সমস্যাটা, আপনার হাতে একটা মোবাইল ফোন আছে। এটা হচ্ছে আপনি নিজেই সাংবাদিক। আপনি একজন সিটিজেন জার্নালিস্ট।
আপনি এইটায় ভিডিও করেন, আপনি এটায় ছবি তোলেন, আপনি এটাকে পোস্ট করেন ফেসবুকে। এটা যখন ভাইরাল হবে দেখবেন ওই সমস্যার সমাধান হবে। সুতরাং এটা যখন এই হুম, সমস্যাগুলা যখন একটা গণজাগরণ তৈরি হবে, সবার সমস্যাটাই যখন একটা সমস্যা হবে, রাষ্ট্র, সরকার, জনপ্রতিনিধি তারা এই সমস্যার সমাধান It's করতে 10 বাধ্য। o'clock. এটার জন্য আমি বলব যে আপনাদের সমস্যাটা আইডেন্টিফাই করতে হবে এবং এই সমস্যাটা নিয়ে কথা বলতে হবে। আমি যদি একেবারেই শেষে যদি কিছু কথা বলি, যেটা বলে আমি আসলে শেষ করব, সেটা হচ্ছে আসলে আপনি দর্শক হয়ে থাকবেন না। আমার তরুণদের প্রতি একটা আহ্বান, সেটা হচ্ছে আপনি সমস্যার দর্শক হয়ে থাকবেন না। হুম, আপনি জ্ঞান অর্জন করুন, প্রশ্ন করুন, উদ্যোগ নিন এবং সমাধানের অংশ আপনি হন। এটা হচ্ছে আমার তরুণদের প্রতি আমার মেসেজ। জি। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা একদমই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠান শেষ করার আগে আপনি যদি সার্বিকভাবে আরো কিছু বলতে চান স্যার। আমি যদি আসলে সার্বিকভাবে বলি তাহলে সার্বিকভাবে বলব যে আজকের যে তরুণরা আছে তারাই আসলে আগামী দিনের নীতি নির্ধারক, গবেষক, উদ্যোক্তা এবং এই সমাজের সমাজনেতা। তাই জলবায়ু পরিবর্তন সমাধানে তাদের অংশগ্রহণের কোনো বিকল্প নেই। এটা কিন্তু একটা অপরিহার্য একটা জিনিস। তাদেরকে এগিয়ে আসতেই হবে। এবং আমাদের একটা আ মনে রাখতে হবে যে বড় পরিবর্তন সবসময় বড় উদ্যোগ দিয়ে শুরু হয় না। এটা শুরু হয় হচ্ছে আপনার আচরণের পরিবর্তন দিয়ে। স্থানীয় একটা সমস্যা আপনি চিহ্নিত করলেন এবং কয়েকজনকে শুরু করা একটা নেতৃত্বের অংশ নিয়ে। সুতরাং আমি বলব ইয়ুথ ফর টুমরো সোসাইটি এবং আজকের যে আয়োজনে সবাইকে যারা যুক্ত হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করছি এই আলোচনা নতুন, নতুন কিছু জলবায়ু উদ্যোগ এবং তরুণ নেতৃত্ব তৈরিতে ভূমিকা রাখবে। এবং সবার শেষে আমি আবারও একটা জিনিস আহ্বান করব এই তরুণদের নিয়ে। আমি যেটাকে আবারও বলেছি, সমস্যার দর্শক হয়ে আপনি থাকবেন না। আপনি জ্ঞান অর্জন করুন, প্রশ্ন করুন, উদ্যোগ নিন এবং সমাধানের অংশ নিন। এটাই হচ্ছে আমার তরুণদের প্রতি আহ্বান এবং সার্বিকভাবে আমি সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা। জি। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি স্যার আপনার মূল্যবান সময়ের জন্য এবং আপনার এত ভালো, ভালো অভিজ্ঞতা এবং অনুপ্রেরণামূলক বক্তব্য আমাদের সাথে অত্যন্ত আমাদের কাছে আসলেই অত্যন্ত শিক্ষণীয় ছিল স্যার। আ সুপ্রিয় দর্শক শ্রোতা আমি আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম জলবায়ু পরিবর্তনের সমাধান শুধু সরকার বা আন্তর্জাতিক সংস্থার হাতে নয়, বরং তরুণদের নেতৃত্ব, সচেতনতা এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই নিহিত। সুপ্রিয় দর্শক, আপনাদের সক্রিয় অংশগ্রহণ এবং সুন্দর প্রশ্নগুলোর জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনার যদি আজকের আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং আরো তরুণদের কাছে আমাদের এই বার্তাগুলি পৌঁছে দিবেন। ইয়ুথ ফর টুমরোর আগামী কার্যক্রম সম্পর্কে জানতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন এবং আমাদের সাথে যুক্ত থাকুন। আহ, আবারও ধন্যবাদ জানাতে চাই আমাদের সম্মানিত অতিথি মীর মোহাম্মদ আলী স্যারকে। অসংখ্য ধন্যবাদ স্যার এবং উপস্থিত সকল দর্শকদেরকে। মনে রাখবেন, আমরা ভবিষ্যতের জন্য অপেক্ষা করি না, আমরাই ভবিষ্যৎ গড়ে তুলি। আর সেই ভবিষ্যতের নেতৃত্ব দেবে আজকের তরুণরাই। আজকের মতো এইটুকুই। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। See you in our next live session. সকলকে ধন্যবাদ।